7 দফা ধরে লোকসভা ভোট, আর সেই ভোট তো মিটলো, ফলও বেরোলো, কিন্তু অঙ্ক মিলছে না। দিল্লির মসনদে শেষমেশ কে বসবেন তা নিয়ে নানান জল্পনা। সবার নজর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দিকে। আর মৌকা বুঝে চৌকা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দিলেন বার্তা। নীতিশ এবং চন্দ্রবাবুকে বার্তা দিতে ছাড়েননি মোদিও। নেহরুর রেকর্ড ছোবেন মোদি, কেন্দ্রের সরকার গড়বে বিরোধীরা। পরপর 3 বার প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরুর পরে এই রেকর্ড ছোঁয়ার সুযোগ নরেন্দ্র মোদীর সামনে। যদিও এবার তিনি ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি, তার আব কি বার 400 পারের স্লোগানও জোর ধাক্কা খেয়েছে। এনডিএ 300 টপকাতে পারেনি। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। দিল্লিতে এবার তাহলে কার সরকার, এ নিয়ে জোর অঙ্ক কষা চলছে। উঠে আসছে নানা সম্ভাবনার কথা। সম্ভাবনা 1, কেন্দ্রে ফের এনডিএ সরকার গড়ল, প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। 6 दशक बाद किसी गठबंधन को, एनडीए को लगातार तीसरी बार देश की सेवा करने का अवसर दिया। কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার, আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ, বাট এদের আমি খুব ভালো করে চিনি। সম্ভাবনা 2, কেন্দ্রে ফের এনডিএ সরকার গড়ল, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন না। যদিও বিজেপি এই সম্ভাবনায় জল ঢেলেছে। प्रधानमंत्री मोदी जी की नीतियों को फिर से 2024 में आशीर्वाद देते हुए इस ऐतिहासिक घड़ी को हम देख रहे हैं, जब प्रधानमंत्री मोदी जी तीसरी बार लगातार प्रधानमंत्री बन रहे हैं। इस बात को भी हमने देखा, ये भी हम इसके अभी हम साक्षी हैं। সম্ভাবনা 3, এনডিএ কে টেক্কা দিয়ে কেন্দ্রের সরকার গড়ল বিরোধীদের ইন্ডিয়া। এর জন্য সবার নজর এখন বিহার এবং অন্ধ্রে নীতিশ কুমারের জেডিইউ এবং তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর দিকে। এই 2 দলই এবার ভালো পারফরমেন্স করেছে, কিন্তু 2টি দলই খাতায় কলমে রয়েছে এনডিএতে। তারা যদি নৌকা বদল করে তাহলেই কিন্তু দিল্লিতে খেলা ঘুরে যেতে পারে বিরোধীদের দিকে। এই মৌকা বুঝে চৌকা মেরেছেন মমতা, নাম না করে নীতিশ ও চন্দ্রবাবুকে দিয়েছেন বার্তা। I am giving support to all my India friends and the other also who are willing to join India team. I will welcome them. खाली रुपया के लिए बीजेपी के पास मत जाओ, खाली ईडी का केस मिटाने के लिए, सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो। बीजेपी के जो साथ देगा कि देश आपको क्षमा नहीं करेंगे। মমতার নাম না করে বার্তা, আর মোদীর একেবারে সরাসরি। आंध्र प्रदेश में चंद्रबाबू नायडू जी के नेतृत्व में एनडीए ने शानदार प्रदर्शन किया है। बिहार में नीतीश बाबू के नेतृत्व में भी एनडीए ने शानदार प्रदर्शन किया है। শেষমেশ তাহলে দিল্লিতে কি হবে? নেহরুর রেকর্ড ছোবেন মোদী, নাকি খেলা ঘুরে যাবে? ভোট মিটলেও অঙ্ক কিন্তু চলছে। নিউজ 18 বাংলা। 24 ফলে 21-এর পুনরাবৃত্তি, ফের বাংলায় তৃণমূলে জয় জয়কার। 21-এর মতোই 24-এর প্রচারে ঝড় তুলেছিল বিজেপি, কিন্তু এবারও 21-এর মতোই তারা ধরাশায়ী হলো বাংলায়। আর নেই দরকার বিজেপির সরকার, ওরা অলরেডি হেরে বসে আছে। প্রথমে বলেছিল ইসবার 400 পার, 200 পার নেই হোগা। 21-এর পর 24, বাংলায় বহাল মমতা ম্যাজিক। ফের বাংলার মাটিতে পদ্ম চাষে ব্যর্থ বিজেপি, ঘাস ফুলের জয় জয়কার। বাংলায় ফের সবুজ ঝড়।
2019 সালের লোকসভা ভোটে বঙ্গে বিজেপির উত্থান 2 থেকে 1 লাফে 18। তারপর বাংলার বিধানসভা দখলে কোমর বেঁধে ঝাঁপায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটের প্রচারে ঝড় তোলে পদ্ম শিবির। বারবার প্রচারে আসেন নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো নেতারা। বাংলা দখলের স্বপ্ন দেখান, স্লোগান তোলেন এবার 200 পার। কিন্তু বিজেপিকে থামতে হয় 77-এ, আর তৃণমূল একাই ডাবল সেঞ্চুরি। 21-এর পর 24-এও কোমর বেঁধে ময়দানে নামে বিজেপি। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार। 4 जून आबार एक बार প্রথমে বলেছিল इस बार 400 पार, 200 पार नहीं होगा, इस बार एपार ओपास धपास মানে পগার পার হবে। বিজেপি বারবার বুঝিয়েছে 24-এও তাদের পাখির চোখ বাংলা। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही। ममता दीदी, आपका समय अब समाप्त हो गया है। 30 सीटें आते ही आपका समय समाप्त हो जाएगा। यहां पर भी मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। भारतीय जनता কিন্তু ভোটের ফল বেরোতেই দেখা গেল 21-এর পুনরাবৃত্তি। আবারও বাংলায় সবুজ ঝড়, আবারও বিজেপির ভরাডুবি। নিউজ 18 বাংলা। 24-এ ফের মমতা ম্যাজিক, বাংলার রায় মোদি ম্লান, আর এর পেছনে একের পর এক ফ্যাক্টর। সন্দেশখালীতে বিজেপির হাত খালি, তৃণমূলের ভোটের ভান্ডার ভরালো লক্ষ্মীর ভান্ডার। লোকসভা ভোটে বঙ্গে ফের সবুজ ঝড়, তৃণমূলের ঝড়ে বিজেপির ভরাডুবি। 19-এর থেকেও শক্তি বাড়িয়ে 24-এ তৃণমূলের বাজিমাত, বিপুল জয়। এর পেছনে রয়েছে একাধিক ফ্যাক্টর। এবছর জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24-এর লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनेगारों को लिए आप बचा रही हो। কিন্তু সন্দেশখালী ইস্যুতে পরপর ভিডিও প্রকাশ্যে আসতেই পাশা বদল। ভাইরাল ভিডিও হাতিয়ার করে পাল্টা সুর চড়ায় তৃণমূল। বিজেপির অস্ত্রেই বিজেপিকে কাবু করার চেষ্টা করে। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এর ভোটেই সন্দেশখালী অস্ত্রই বুমেরাং হয়ে ঘায়েল করেছে বিজেপিকে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এ নিয়ে বারবার গরম হয়েছে ভোটের রাজনীতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন, বিজেপি একে অস্ত্র করেছে। এরই মধ্যে হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হয় প্রায় 26,000 চাকরি। এ নিয়ে আসরে নেমে পড়ে বিজেপি। কিন্তু নানা মহলে প্রশ্ন ওঠে, যোগ্যদের কেন চাকরি গেল? যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন? मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। আপনার দল পার্টি ছিল, সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? শেষ পর্যন্ত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এতে হাওয়া অনেকটা ঘুরে যায়। ঘাসফুল শিবির বোঝানোর চেষ্টা করে হাইকোর্টের রায়কে রাজ্য চ্যালেঞ্জ করেছিল বলেই এই স্থগিতাদেশ মিলেছে। শাসক শিবির এও বার্তা দেয় তারা সব সময় চাকরি হারাদের পাশে। এরও ডিভিডেন্ড ভোটে পেল তৃণমূল।
100 দিনের কাজ এবং আবাসের টাকা ইচ্ছে করে দিচ্ছে না মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। বারবার এই প্রচার করেছে তৃণমূল, এমনকি 100 দিনের টাকা রাজ্যই দেওয়া শুরু করে। আর 2-3 দিনের মধ্যেই সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। পাল্টা বিজেপি দাবি করে তৃণমূল দুর্নীতি করেছে, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। ভোটের ফলে স্পষ্ট বিজেপির এই তত্ত্ব প্রভাব ফেলেনি, বরং তৃণমূল যে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে সেটাই কাজে লেগেছে। লক্ষ্মীর ভান্ডার 21-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে এর ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল। 24-এর ভোটেও এই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ময়দানে নামে তৃণমূল। 24-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দেন। 500 থেকে টাকা বাড়িয়ে মাসে মাসে 1000, এসসি ও এসটিদের ক্ষেত্রে 1000 থেকে বেড়ে 1200। কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। রাজ্যের অর্ধেক ভোটার মহিলা, তাই মহিলাদের মন জিতলেই বাজিমাত। মহিলা মন জয়ে এবারেও তৃণমূলের বড় ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার, যা 21-এর পর 24-এও তৃণমূলের ভান্ডার ভরিয়ে দিল। রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথী 21-এর নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করা হয়। এই স্বাস্থ্য সাথীর কার্ড থাকলেই সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে, আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। একদিকে বিজেপি যেসব ইস্যুকে অস্ত্র করেছে সেগুলি তাদের দিকেই ফিরে গেছে বুমেরাং হয়ে, আর একদিকে তৃণমূলের একের পর এক সামাজিক প্রকল্প। এই দুয়ের অঙ্কেই ফের তৃণমূলের বাজিমাত। আবারও বাংলায় ঘাস ফুলের ঝড়ে পদ্মের ভরাডুবি। নিউজ 18 বাংলা। হারের ময়না তদন্ত চান দিলীপ। হাওয়া বদল কেন বুঝতে পারেননি দল? জেতা আসন থেকে কেন আছে না মাঠে? দলে আলোচনা চান দিলীপ ঘোষ। একেবারেই অপ্রত্যাশিত ফলাফল দিলীপ ঘোষের। অনেক উদ্যম নিয়ে তিনি এসেছিলেন বর্ধমানের পিচে ব্যাট করার জন্য। দিলীপ দা, এই যে চেনা মাঠ থেকে একেবারে বর্ধমানের মতো জায়গায় নিয়ে আসা, এটাই কি হারের কারণ মনে করছেন? সেটাও হতে পারে, আরও অনেক কারণ। সারা দেশে বিজেপির বিরুদ্ধে নেগেটিভ হাওয়া ছিল। এটা তো যারা এক্সিট পোল করেছেন, সার্ভে করেছেন, কেউ বুঝতে পারেননি। জনগণের একটা ব্যাপার আছে, তারা হয়তো এই বিষয়গুলো বা মনে করেছে টিএমসি থাকলে আমাদের আরও লাভ হবে, তাই হয়তো ডিসিশন নিয়েছে। অনেক বিষয় আছে, সেটা চিন্তাভাবনা হবে। এই আসনে নিয়ে আসা আপনাকে, এটা কি একটা ভুল প্রমাণিত হলো না? কি মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? না, আমি নয়, এই জোনেতে যে কটা সিট আমরা জিতেছিলাম, হুগলি হেরে গেছি, আরামবাগ জেতার মতো ছিল সেটাও হেরে গেলাম, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, সবই হেরেছি আমরা। তো কেন হয়েছে? আমি একটা ফ্যাক্টর। দিলীপ ঘোষ এসছে এখানে, এলে কি হলো, না এলে কী হতো, ওখানে লড়লে কী হতো, এ তো প্রশ্ন থাকবেই, চর্চার বিষয় হবে, সব মিলিয়ে আলোচনা হবে, সব বিষয়ে ডিসকাশন হবে। একটা সাবোতাজের কি কোনো বিষয় উঠে আসছে নিচুতলার কর্মীদের মধ্যে? তারা বলছেন যে এখানে সংগঠন সেভাবে আমাকে পাশ দেয়নি, বা দলের রাজ্য নেতৃত্ব সেভাবে যদি আপনার পাশে দাঁড়াতো তাহলে হয়তো আরও আপনার ফলটা ভালো হতো। সংগঠন সব জায়গায় কম বেশি ঢিলাঢালা ছিল। সে 21-এর এখনও যে ঘাস সেটা শুকোয়নি, সেই ভয়ে ভয়ে কর্মীরা কাজ করেছে। সে উন্মাদনাও সব জায়গায় ছিল না। তবু মনে হয়েছিল নরেন্দ্র মোদীর সভাতে যে ভিড় হয়েছে, ওনার যে উন্নয়নের কাজ, মানুষ হয়তো তাতে পজিটিভ দেবে, কিন্তু অনেক রাজ্যেই খারাপ হয়ে গেছে ফল। কেন্দ্রীয় নেতৃত্ব যাদের ওপর প্রার্থী বাছাই থেকে শুরু করে সবেতে ভরসা করলো, সেটা কি ভুল হলো না তাদের? সেটাও হতে পারে, এটাও আলোচনার বিষয়ে আসা উচিত। অনেকগুলো কারণের মধ্যে প্রচার ঠিক মতো হয়েছে কিনা, সংগঠন কেমন ছিল, সিলেকশন ঠিক হয়েছে কিনা, এ সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তা নাহলে পরের বারে একই ভুলটা হবে।